পেটে কারো স্পর্শ পেতেই গা শিরশির করে উঠল প্রাপ্তির। চোখে ঘুমের সাগর এসে ভর করায় চোখ খুলতে পারছে না। রাত যে বেশ হয়েছে এটা বুঝতে বাকি নেই, এত রাতে তার ঘরে কারোর আসা সম্ভব নয়। কিন্তু স্পষ্ট বুঝতে পারছে কেউ তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। চোখ খুলতে চাচ্ছে কিন্তু পারছে না, চিৎকার করছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ব্যক্তিটির হাত তখন প্রাপ্তির সারা শরীরে স্পর্শ করছে। একটা সময় পর তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। প্রাপ্তি আপ্রাণ চেষ্টা করছে নড়তে। এই বাঁধন থেকে বের হতে চাইছে কিন্তু পারছে না। অজানা ব্যক্তিটি কে? সকাল 7টা। ঘুম ভাঙলে প্রথমেই আশেপাশে নজর ঘোরাল প্রাপ্তি, না কেউ ঢুকেনি তার ঘরে। দরজাটাও ভেতর দিয়ে বন্ধ। শুধু তার পাশের বিছানা চাদরটা খানিকটা কুঁচকানো, এই বাদে কোনো পরিবর্তন লক্ষ্য করা না। বেশ কিছুক্ষণ মাথাটা 2 হাত দিয়ে চেপে বসে থাকল। রাতে যা হয়েছে তা কি স্বপ্ন ছিল? তবে কি সে ঘোরে ছিল? মাথাটা বন্ধ বন্ধ লাগছে, শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতেই আটকে উঠল প্রাপ্তি। খেয়াল করে দেখতে পেল তার গলার খানিকটা নিচে বুকের ঠিক উপরে কিছুটা জায়গা লাল হয়ে আছে। এর মানে কি? ভয়ে হাত পা জমে গিয়েছে। বাস্তব এবং স্বপ্নের ভেতরে নিজেকে যেন আটকে ফেলেছে প্রাপ্তি। কিছুতেই বের করতে পারছে না। এ নিয়ে এই সপ্তাহে 3 বার এমন হল। শাওয়ার নেওয়ার পরও মনকে শান্ত করতে পারছে না কিছুতেই। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল ঘড়ির বড় কাঁটাটা 8টার উপর বসে আছে। 8টা বেজে গেছে, আবরারের খাবারের সময় হয়ে এসেছে। তার সামনে যেতে না পারলেও লোকটাকে প্রতিদিন খাবার নিজের হাতে বানিয়ে খাওয়ায় প্রাপ্তি। শিকদার ভিলায় আজ 3 মাস হয়েছে বিয়ে হয়ে এসেছে সে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে চাচাদের বাড়িতে মানুষ হয়েছে। 18 বছর হতে না হতেই চাচা চাচির ঘরে যেন বোঝা হয়ে গিয়েছিল। এই শিকদার বাড়ির বড় ছেলে আবরার শিকদারের সাথে তার বিয়ে হয় 3 মাস আগে। আবরার যেন নামেই প্রাপ্তির হাজবেন্ড, এই পর্যন্ত প্রাপ্তি তাকে দেখিনি। কারণ সে বরাবরই অসুস্থ থাকে। প্রাপ্তি যতটুকু শুনেছে, একবার তার অনেক ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পর থেকে আবরার আর হাঁটতে পারেনি, তার শরীরের বেশ খানিকটা অংশ এবং মুখের বেশ খানিকটা অংশ পুড়ে গেছে। বাসর রাতে প্রথম প্রাপ্তির সামনে এসেছিল সে। সেদিন ঝড় বৃষ্টির রাত ছিল, খুব জোরে জোরে আকাশ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। এমনিতেই বিদ্যুৎ চমকানো প্রাপ্তির ভয় লাগে। প্রচুর গা ছমছম করছিল তার। তাই হুট করে আবরারকে দেখে ভয় চিৎকার করে উঠেছিল। তারপর থেকে প্রাপ্তির সামনে আসেনি আবরার। প্রাপ্তি তাকে ভালোভাবে দেখেও নি, বারবার ক্ষমা চেয়েছে কিন্তু তাতে তার রাগ পড়েনি। যখনই প্রাপ্তির সাথে কথা বলে রুমের লাইট অফ করে, তারপর কথা বলে যাতে প্রাপ্তি তাকে না দেখতে পারে। এত কিছু জানা সত্ত্বেও প্রাপ্তি এই বিয়েতে রাজি হয়, না রাজি হতে বাধ্য হয়। চাচার ব্যবসা ভালো চলছিল না, প্রচুর টাকার প্রয়োজন ছিল। উপরে প্রাপ্তি যেন তাদের কাছে বোঝা হয়ে গিয়েছিল। তাই এই বাড়ির ছোট ছেলে অয়ন শিকদার মোটা অঙ্কের টাকা দিয়ে প্রাপ্তিকে নিজের ভাইয়ের দেখভালের জন্য কিনে নিয়েছে। ভদ্র ভাষায় তার ভাইয়ের সাথে বিয়ে করতে বাধ্য করেছে। এই বাড়িতে শুধু এই 2 ভাই আর অনেক কাজের মানুষ রয়েছে। প্রাপ্তি যতটুকু শুনেছে, আবরারের মা বাবা খুব ছোটবেলায় মারা যান। আরেকটি ভাইও আছে কিন্তু সে এখানে থাকেন না। এই পরিবারের সবকিছুই প্রাপ্তির অদ্ভুত লাগে, মনে হয় হাজারো রহস্য ঘিরে রয়েছে এই বাড়ির আনাচে কানাচে। প্রাপ্তির হাতের ভুনা খিচুড়ি আবরারের খুব প্রিয়। আজ শুক্রবার, তাই প্রাপ্তি ঠিক করল সে খিচুড়ি রান্না করবে। রান্নাঘরে 3-4 জন কাজের মানুষ আছে। বড়লোক হওয়ার এটাই উপকার, নিজেদের কিছুই করতে হয় না। কিন্তু প্রাপ্তির এই বিলাসিতা পছন্দ নয়। তাই নিজ হাতে সব করতে পছন্দ করে সে। রান্নার মাঝে মনে হতে লাগলো কেউ যেন ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলছে।
আচমকা এমনটা হওয়ায় ঘাবড়ে পেছনের দিকে সরে যায় প্রাপ্তি। পেছনে তাকিয়ে যা দেখল তাতে আরও ভয় জমে গেল সে। এতক্ষণ অয়ন খুব নিখুঁতভাবে প্রাপ্তিকে পর্যবেক্ষণ করছিল, কখন যে ধীরে ধীরে প্রাপ্তির কাছে চলে আছে এটা নিজেও খেয়াল করেনি। প্রাপ্তির অয়নকে খুব ভয় লাগে। ওর চাহনি যেন বিপদের সংকেত দিতে থাকে, আবার নিজের দিকেও খুব আকর্ষণ করে। প্রাপ্তি কিছুতেই বুঝে ওঠে না এই লোকটার ভেতর কি এমন আছে যা প্রাপ্তিকে নিজের দিকে টানে। তুড়ির আওয়াজে ঘোর কাটে প্রাপ্তির। 3/4 প্যান্ট আর নীল টি শার্ট গায়ে, পকেটে হাত দিয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে রয়েছে অয়ন। ধীরে ধীরে প্রাপ্তির দিকে এগুতে থাকলে প্রাপ্তি পেছাতে থাকে ওয়ালের দিকে। রান্নাঘরে ওয়ালে পিঠ ঠেকে গেলে প্রাপ্তি থেমে যায়, ওদিকে অয়ন খুব কাছে চলে আসে প্রাপ্তির। কোমরে হাত দিয়ে হ্যাচকা টানে নিজের একেবারে কাছে নিয়ে আসে প্রাপ্তিকে সে। ভয় প্রাপ্তির চোখ বন্ধ হয়ে আসছে। মনে একটা ধুকপুকানি লেগে আছে। ঠিক ভুলের মাত্রা হারিয়ে ফেলেছে। কানের কাছে মুখ লাগিয়ে অয়ন বলতে থাকে, এভাবে পেট দেখিয়ে চললে কি পুরুষের মন জয় করা যায়? কে বলবে তোমার স্বামী মানে আমার ভাই অসুস্থ? তুমি কি ভাবো আমি বুঝি না সকাল সকাল এত রূপ দেখিয়ে কাকে বশ করতে চাইছ? তোমার মতো মেয়েরা যদি ন্যাংটা হয়ে আমার সামনে হেঁটে বেড়ায় তাতে এই অয়ন শিকদার পটবে না। বলেই একরকম ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ল অয়ন। অয়নের এই খারাপ ব্যবহারগুলো একেবারে নিতে পারে না প্রাপ্তি, কি এমন পাকা ধানে মই দিয়েছে তার। সব কিছুতে শুধু কিভাবে প্রাপ্তিকে নিচু দেখাবে সেটাই যেন একমাত্র কাজ অয়নের। প্রাপ্তির চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, নিজেকে শান্ত করতে চাইছে কিন্তু হয়ে উঠছে না। আজ হয়তো বাবা মা থাকলে এগুলো তাকে সহ্য করতে হতো না। অপরদিকে আবরারের রুমে বসে আছে অয়ন। অক্সিজেন লাগানো অবস্থাতে শুয়ে রয়েছে আবরার। দিন 5 শরীরের অবস্থাটা ভালো নেই তার। ডাক্তার ইহরাম হক বলেই দিয়েছে আবরারের বেঁচে থাকার ইচ্ছেটুকু নেই। এ কারণে তার রিকভারির চান্স খুব কম। আবরারের ডান হাত নিজের হাতের মুঠোতে নিয়ে চোখের পানি ফেলে দিল অয়ন। ভাই তুমি কমে সুস্থ হবে? তুমি কি সত্যি সেরে উঠবে না? আজ যাদের জন্য তোমার এই হাল আমি তাদের নাকানিচোবানি খাওয়েছি, এখন মৃত্যুর অপেক্ষা করছে কেবল তারা। ভাই আমার তুমি বাদে কেউ নেই। আবির খুব প্রেশার দিচ্ছে বোর্ড অফ ডিরেক্টরদের। ওর ধারণা ও চাইলেই কোম্পানি সিইও হয়ে যেতে পারবে। আমি তা কিছুতেই হতে দিব না। যেটা তোমার সেটার তোমারই থাকবে। আর শিকদার পরিবারের সামনের উত্তরাধিকার যাতে দ্রুত আসে আমি সেই ব্যবস্থাই করছি। অয়ন বাবা, মেয়েটা তো সত্যিটা জানেই না। শিকদার বাড়ির বিশ্বস্ত লোকমান কথাটা বলতেই অয়নের চোখ মুখ কুঁচকে যায়। রাগে মাথার রগ ফুলে উঠেছে। কঠিন গলায় বলে, ওই 2 টাকার মেয়ের সত্যিটা জানার প্রয়োজন ও নেই। ওর কাজ আমাদের উত্তরাধিকার দেওয়ার। যতদিন ভাইয়ের সুস্থতা প্রমাণ না হবে ততদিন মেয়েটার এই বাড়িতেই থাকতে হবে। কিন্তু ও তো একটা বাচ্চা জন্ম দেওয়ার টুল মাত্র। আপাতত অনেক কিছু সামলাতে হবে। ওই টাকার লোভী মেয়েটাকে নিয়ে না ভাবলেও চলবে লোকমান কাকা। দরজায় কড়া নাড়ার আওয়াজে অয়ন চুপ করে যায়। বাইরে প্রাপ্তি দাঁড়ানো, হাতে সকালের নাস্তা। শুনছেন, আমি আপনার খাবার এনেছি। আপনার যা যা পছন্দ সব বানিয়েছি। শুনছেন? প্রাপ্তির কথা শুনে লোকমান কাকাকে ইশারা করে অয়ন। দ্রুত লোকমান কাকা দরজাটা খুলে খাবারগুলো নিয়ে দরজা দিয়ে দেয়। প্রাপ্তিকে কোনো কথা বলার সুযোগটুকু দেয় না লোকমান কাকা। দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে নিজের রুমে চলে যায় প্রাপ্তি। এটা তার নসিব, তার ভাগ্যে হয়তো সুখটা থাকে না। রাত 10টা। প্রাপ্তি বিছানা করে শুয়ে পড়েছে। সারাদিন অয়ন কিংবা আবরারের সাথে কথা হয়নি। একা একা রুমে কাটিয়েছে। দরজাটা আটকিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে প্রাপ্তি। এ বাড়ির রহস্যগুলো মাথায় যেন একেবারেই ঢুকে না।
প্রাপ্তির মাঝে মাঝে পালিয়ে যেতে মন চায়, কিন্তু যাওয়ার জায়গাও নেই। এখানে তবু আরামে আছে, চাচার বাড়ি চাচির মার সহ্য করার থেকে ঢের ভালো। ভাবতে ভাবতেই ঘুমের জগতে পাড়ি দেয় প্রাপ্তি। মাঝরাতে আবার কারোর উপস্থিতি অনুভব করতে লাগে প্রাপ্তি। কেউ তার গলায় স্পর্শ করছে, গরম নিঃশ্বাস যেন বুকের ভেতরটা পুড়িয়ে দিচ্ছে। খুব করে চাচ্ছে যাতে চোখটা খুলতে পারে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। অচেনা ব্যক্তিটি যখন পায়জামায় হাত দিতে নিয়েছে অমনি প্রাপ্তি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ব্যক্তিটিকে একটি ধাক্কা দেয়। লোকটি নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়, ঝমঝম করে কাঁচ ভাঙার শব্দ শুনতে পেল প্রাপ্তি। এখনও ঘোরের মাঝেই রয়েছে সে। চোখে অন্ধকার দেখছে, বাস্তবতা আর স্বপ্নের মধ্যে নিজেকে আলাদা করতে পারছে। খুব কষ্ট করে হাতে ভর দিয়ে উঠে বসে প্রাপ্তি। ভয় করছে খুব তার, এই লোকটা কি চাই, কেন তাকে এভাবে মোলেস্ট করছে। তাই সবই তার কল্পনা। নিজেকে আর ধরে রাখতে পারল না সে, বিছানাতেই মাথা ঘুরিয়ে পড়ে গেল প্রাপ্তি। সকাল ৯টা। ডাইনিং টেবিলে অয়ন আর প্রাপ্তি মুখোমুখি বসা। কাল রাতের ঘটনাগুলো বারবার নিজেকে ভাবাতে বাধ্য করছে প্রাপ্তিকে। রাতে কাঁচ ভাঙার শব্দ পেলেও সকালে কোনো কাচের টুকরো তো দূরে থাক কিছুর অস্তিত্ব পায়নি। তবে কি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে সে, নাকি আসলেই কেউ তাকে পাগল করার অদম্য চেষ্টা করে যাচ্ছে। অয়ন মিটিমিটি হাসছে আর নাস্তা করছে। প্রাপ্তির গলা দিয়ে যেন খাবার নামছে না। সত্য মিথ্যার আড়ালে গুমড়ে গুমড়ে থাকছে সে। প্রাপ্তির অবস্থা দেখে মনে মনে বলতে লাগল, আজ যাদের জন্য আমার ভাইয়ের এই হাল, তাদের সুদে আসলে ফেরত দিব। তুইও বাদ যাবি না। তোর মতো লোভী মেয়েদের কিভাবে শাস্তি দিতে হয় খুব ভালো করে জানা আছে। প্রাপ্তিকে খাবার নিয়ে নাড়াচাড়া করতে দেখে অয়ন টিটকারি সুরে বলে, আগে তো শুনেছি পচা গলা খাবার খাওয়া হতো, এই দামি খাবার বুঝি গলা দিয়ে নামছে না? বলে না, কুকুরের পেটে ঘি সয় না। এখন তো দেখছি ভিখারিদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। এবার নিজেকে আর আটকে রাখতে পারল না প্রাপ্তি। চোখ জ্বলছে, এখনই যেন অশ্রুধারাগুলো চোখকে মুক্ত হয়ে ঝরে পড়বে। চিৎকার করে বলতে লাগল, হ্যাঁ, ভিখিরি তো। আমি ভিখিরি, সব জেনে শুনে কেন এই ভিখিরিকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করতে গেলেন? কেন আনলেন এই বাড়িতে? যদি আমাকে আপনার ভালো নাই লাগে তাহলে কেন আমার সামনে আসেন বলেন? আর আমি তো আপনার কেউ না, আমি ভিখিরি না বড়লোক, তাতে কি যায় আসে আপনার? আর একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, আমি ভিখিরি বলেই একটা পঙ্গু মানুষকে বিয়ে করতে রাজি হয়েছি। পারলে আনুন তো কোনো বড়লোক খুঁজে, দেখি সে আপনার ভাইকে বিয়ে করে কিনা। কথাটা শুনতাই অয়নের মুখের ভাব বদলে গিয়েছে, মুখ শক্ত হয়ে গেছে। তড়িৎগতিতে এসে প্রাপ্তির গলা টিপে ধরে সে। অয়নের চোখে মুখে পশুত্ব যেন ফুটে উঠেছে। এক পর্যায়ে প্রাপ্তির দম বন্ধ হয়ে আসার জোগাড়। বাড়ির সব কাজের লোকগুলো দৌড়ে এসে অয়নের হাত থেকে প্রাপ্তিকে ছাড়ায়। আর কিছু সময় গেলে হয়তো ওখানেই দম আটকে মারা যেত প্রাপ্তি। অয়ন ছাড়ার পর কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস নেয় প্রাপ্তি। একটা কাজের মেয়ে দ্রুত পানির গ্লাস এগিয়ে দেয় তাকে। পানিটুকু এক নিমিষেই ধকধক করে খেয়ে নেয়। এখনও প্রাপ্তির গা কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অয়নের অগ্নিদৃষ্টি এখনও শান্ত হয়নি। রাগের বসে দেয়ালে কিছুক্ষণ ঘুষি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা 7টা। প্রাপ্তি আজ সারাদিন কিছুই খায়নি। এ বাড়ির খাবার যেন বিষ লাগছে, পানিটুকু খেয়ে দিন কেটেছে তার। বারংবার অয়নের কথাগুলো মনে করে চোখ থেকে পানি পড়ছে। অয়নের প্রতি ঘৃণাটা যেন আরো বেশি বেড়ে গিয়েছিল। নিজের ব্যাগ থেকে মা বাবার ছবিটা বের করে বিলাপ করে কাঁদতে লাগল প্রাপ্তি। আমি কি অপদার্থ মা? কেন আমায় ছেড়ে চলে গেলে? কি অপরাধ ছিল আমার? আচ্ছা, আমি কি জীবনে সুখ পাব না?
আল্লাহ বোধহয় সুখের বীজটা আমার ভাগ্যে দেয়নি। কষ্ট নিতে নিতে আমি যে আর পারছি না। বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। ঘুম ভাঙে দরজায় ধামধাম করে ধাক্কা দেওয়ার শব্দ। এত জোরে জোরে ধাক্কা দিচ্ছে যেন দরজাটাই ভেঙে ফেলবে। চোখ কচলাতে কচলাতে ঘড়ির দিকে তাকালে দেখে ঘড়ির কাঁটা 11টার কাছাকাছি। এত রাতে কে আসতে পারে? কৌতূহল নিয়ে দরজার দিকে পা বাড়ায় প্রাপ্তি। দরজা খুলতে না খুলতেই অয়ন ব্যালেন্স হারিয়ে প্রাপ্তির গায়ে ঢলে পড়ে। সারা গায়ে বিশ্রী গন্ধ, বোঝাই যাচ্ছে কোনো অ্যালকোহল বাদ দেয়নি সে। মাতাল অবস্থায় এত রাতে এই বান্দাকে নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না প্রাপ্তি। কাউকে ডাকতেও পারছে না এই ভেবে যে মানুষ কি বলবে। দেবর রাত 11টায় ভাবির ঘরে ঢুকে ব্যাপারটা পাঁচকান হলে সবাই প্রাপ্তিকেই দোষাবে, চরিত্র নিয়ে কথা তুলবে। তাই না পেরে নিজেই কোনো মতে অয়নকে বিছানা অবধি নিয়ে যায় প্রাপ্তি। কোনো মতে শুইয়ে দিয়ে সরে যেতে নিলেই প্রাপ্তির হাত ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে অয়ন। মাতাল অবস্থাতেই বলতে লাগে, খুব কষ্ট দিয়ে ফেলেছি না? তোমাকে দেখলে মুহূর্তের মধ্যেই আমার ভেতরে আগুন দাও দাও করে জ্বলতে থাকে। আবার তোমার কাছে এলে আগুনটা কেমন শীতল হয়ে যায়। আমার যখনই মনে হয় তুমি আমার না, ইচ্ছে করে একেবারে খুন করে ফেলি তোমাকে। আবার যখন ভাইয়ের কথা মনে করলে পাগল পাগল লাগে। কি বলছেন? শুনছেন? আমি তো বুঝতে পারছি না কিছু। কি করেছি আমি? আচ্ছা, ভালোবাসা মানেই কি কষ্ট? তুমি আমার ধীর বিষ, মৃত্যু নিশ্চিত জেনেও আমি পান করতে চাই। তোমার উষ্ণতার ছোঁয়ায় নিজেকে হারাতে চাই। পরমুহূর্তে তোমার আসল রূপটা মনে পড়লেই জ্যান্ত কবর দিতে ইচ্ছে হয়। তোমার মায়া চেহারার পেছনে কাল নাগিনীটা যে আমার চেনা। অয়নের কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে প্রাপ্তির। অয়ন বিড়বিড় করে আরও কিছু বলল যা প্রাপ্তির কানে আসল না। প্রাপ্তি নিজেকে ছাড়িয়ে অয়নের গায়ে কম্বল দিয়ে দিল। এসির পাওয়ারটা বাড়িয়ে বারান্দার দিকে পা বাড়াল প্রাপ্তি। মাথায় অয়নের বলা কথাগুলো মাথায় ঝেঁকে বসেছে। উফ অফ, এই লোকটা বিয়ের পর থেকেই শুধু বিরক্ত করছে। কি সমস্যা এই লোকের? কি বলে না বলে ঠিক নেই। প্রাপ্তির দৃষ্টি তখন বাইরের দিকে। সোডিয়ামের লাইটে রাস্তার ওই পাশে একটা মহিলা তার একটা ছোট বাচ্চা নিয়ে শুয়ে আছে। উদ্বাস্তু হয়েও মাটা তার বাচ্চাকে আগলিয়ে রয়েছে। প্রাপ্তির মুহূর্তে নিজের ছোটবেলার কথা মনে পড়তে লাগল। একটা সময় তার মাও তাকে এভাবে আগলিয়ে রাখতেন। কিন্তু এটা তার পোড়া কপাল, কারোর হাতে কিছুই নেই। ফজরের আজানের সময় ঘুম ভাঙ্গে প্রাপ্তির, নিজেকে বারান্দায় আবিষ্কার করে সে। ধীর পায়ে উঠে রুমের দিকে রওনা দেয় সে। বিছানার দিকে নজর যেতেই খেয়াল করল অয়ন বেঘুরে ঘুমাচ্ছে। কতটা নিষ্পাপ লাগছে ছেলেটাকে, যেন নিজের সাদা মনে ধুলিকনাটাও জমতে দেয়নি। এই সুন্দর নিষ্পাপ চেহারার পেছনে একটা শান্ত পশু লুকিয়ে থাকে, কখন যে সেটা কাউকে শেষ করে দিবে কেউ বলতে পারে না। ভাবনা চিন্তা বাদ দিয়ে নামাজ পড়তে যায় প্রাপ্তি। সকাল 10টা। মুখের উপর ছিটা পানি পোড়ায় অয়নের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখতে পায় এক রমণী, পরনে বেগুনি শাড়ি, খুব নিপুণভাবে নিজের চুল মুছে যাচ্ছে। সকালের স্নিগ্ধতা যেন চুয়ে চুয়ে পড়ছে। রমণীটা আর কেউ না, প্রাপ্তি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তারা স্বামী স্ত্রী। প্রতিদিন সকালটা যদি এভাবে শুরু হতো। অজান্তেই ঠোঁটে একটা মুচকি হাসি চলে এসেছে অয়নের। সুখের মুহূর্তটা দীর্ঘস্থায়ী হতে পারল না। ফোনের শব্দে ঘোর কাটে অয়নের। রিসিভ করতেই অপরপাশ থেকে কানে আসে, যা করার দ্রুত করতে হবে। মুহূর্তেই অয়নের মুখ শক্ত হয়ে ওঠে। ফোনের স্ক্রিনে নিজের আর আবরারের ছবি আলোকিত হতেই নিজের ভেতরের আশার কুড়িগুলোকে মেরে ফেলল অয়ন। নিজের মনকে নিজেই বলতে লাগে, ভাইয়ের আজকের পরিণতির জন্য ও দায়ী।
ওর সম্মান নষ্ট করা আমার একমাত্র উদ্দেশ্য। এক তীরে দুই পাখি মারাটাই আমার কাজ। আজ যেমন ভাই বাঁচার কোনো আশা খুঁজে পাচ্ছে না, এই কাল নাগিনীর জীবনেও এমন দিন আনাই আমার লক্ষ্য। প্রাপ্তির তুড়ির আওয়াজে ঘোর কাটে অয়নের। শুনছেন? কখন থেকে ডাকছি। উঠে যখন গেছেনই এখন নিজের ঘরে চলে যান। আমি চাই না বাড়িতে আমাদের নিয়ে কোনো বাজে কথা উঠুক। যদি এতই নিজের রেপুটেশন নিয়ে চিন্তা তাহলে ঘরে ঢুকানো হলোই বা কেন আর আমাকে রাখা হলোই বা কেন? লোকমান কাকাকে বললেই হতো। সত্যি বলতে কি শরীরের চাহিদা মেটাতে হবে তো? এসব মেয়ে নিজের স্বার্থর জন্য কত নিচে নামতে পারে না আমার ভালো করে জানা আছে। বলেই গটগট করে করে রুম থেকে বেরিয়ে গেল অয়ন। নিজের চোখে নিজেকে আরো ছোট মনে হতে লাগছে প্রাপ্তির। সত্যিই তো নিজেকে টাকার জন্য বিকিয়ে দিয়েছে সে। নয়তো এত অপমানের পরেও কেন এই শিকদার বাড়িতে পড়ে রয়েছে? অয়নের বিকট চিৎকার শোনা যাচ্ছে বাহিরে। রুম থেকে বের হতেই দেখে সবাই ছোটাছুটি করছে, ডাক্তার ডাকা হচ্ছে। সবাইকে ব্যস্ত দেখে কলিজায় কামড় পড়ে প্রাপ্তির। আবরারের কিছু হয়নি তো? ঠিক তখনই পাশ থেকে শুনে, আবরারের কিছু হয়নি তো? ঠিক তখনই পাশ থেকে শুনে কিছু কাজের লোক বলাবলি করছে। এই নিয়ে 4 বার এরাম যায় অবস্থা হইছে। বলতে গেলে তো লোকটা মরাই, ছোট ভাইজান খালি খালি এত চেষ্টা করে। কথাগুলো কানে আসতেই প্রাপ্তি দৌড়ে কাছে যেয়ে জিজ্ঞেস করে, উনার কি হয়েছে? উনার শরীর ভালো নেই? কি হয়েছে এই মাত্রই তো বলছিলেন আবরারের এরকম 4 বার হলো। কি হয়েছে? আচমকা প্রাপ্তির প্রশ্নে ভ্যাবাচেকা খেয়ে যায় কাজের লোকগুলো। আমতা আমতা করে জানি না বলে ইনিয়ে বিনিয়ে প্রাপ্তির সামনের থেকে সরে গেল তারা। প্রাপ্তির বুঝতে বাকি রইল না, এদের মুখ দিয়ে কথা বার করানো যাবে না। তাই সিদ্ধান্ত নিল আবরারের ঘরে যেয়েই দেখিবে কি হয়েছে। সময় নষ্ট না করে আবরারের ঘরের দিকে পা বাড়াল প্রাপ্তি। আবরারের ঘরের বাইরে চিন্তিত মুখে অয়ন হাঁটাহাঁটি করছে। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, ফর্সা চেহারাটা টেনশনে মলিন হয়ে আছে। অয়ন প্রাপ্তির সাথে এ যাবৎকালে ভালো করে কথা বলেনি। তাই প্রাপ্তি খুব ভয় পায় অয়নকে। তাও বড় একটা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করে, কি হয়েছে উনার? ভেতরে এত ডাক্তার কেন? সরুন, আমি ভেতরে যাব। প্রাপ্তি অনেকটা জিদের বসেই ভেতরে যাবার জন্য পা বাড়ায়। অমনি হ্যাচকাটানে পেছনে নিজের সামনে এনে দাঁড় করাই অয়ন তাকে, ডান হাতটা মুড়িয়ে পেছনে আটকে রাখে। ছাড়ানোর চেষ্টা করেও অপারগ প্রাপ্তি। প্রচণ্ড জোরে চেপে ধরায় হাতে আঙ্গুলের ছাপটুকু পড়ে যায়। অয়নের চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। দাঁতে দাঁত চেপে বলতে লাগে, ভাইয়ের এই অবস্থার জন্য দায়ী তুমি, এখন এসেছ ভালো সাজতেন না? এত আদিক্ষেতা পাও কোথায়? মানে, আমি কি করেছি? ন্যাকামি করবি না। এখানে আসতে বলেছি তোকে? কেন এসেছিস? লোকমান কাকা, লোকমান কাকা। অয়নের পাগলামি যেন বেড়েই চলেছে, প্রাপ্তির হাত ছেড়ে লোকমান কাকাকে ডাকতে থাকে। প্রাপ্তি আর পেরে চেঁচিয়ে ওঠে, আপনার সমস্যা কি? সে যদি আপনার ভাই হয়ে থাকে আমার ও স্বামী, আমি তার সম্পর্কে জানার অধিকার আছে। মানে কি মগের মুল্লুক? আমি ভেতরে যাব মানে যাব। আমাকে আটকানোর চেষ্টা খবরদার করবেন না। কথাগুলো এক নিঃশ্বাসে বলে 1 মিনিট দেরি না করেই ভেতরে ঢুকে পড়ল প্রাপ্তি। ভেতরে এত বড় শখ তার জন্য অপেক্ষা করবে এটা তার জানা ছিল না। ডাক্তাররা আবরারকে সিপিআর দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আবরার অচেতন অবস্থাতে পড়ে রয়েছে বিছানায়। প্রাপ্তির অতর্কিতভাবে ঢুকে যাওয়া কিছুতে আটকাতে না পারায় অয়নও তার পিছু পিছু রুমে ঢুকে। এই দৃশ্যটি প্রাপ্তি ঠিক কিভাবে নিবে বুঝে উঠতে পারছে না অয়ন।
প্রাপ্তি ফ্যালফ্যাল করে বেশ কিছুক্ষণ আবরারের দিকে তাকিয়েছিল। একটা সময় পর ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। এত তার স্বামীর গলার স্বরটুকু সে শুনেছে। আজ তাকে দেখছে সে। নিজেকে কিছুতেই ধরে রাখতে পারছে না। আসলেই তো অয়ন তো একটা কথাও ভুল বলেনি, সে সত্যি এই 3 মাস এই লোকটার কোনো যত্ন নেয়নি। তার দায়িত্ব এড়িয়ে গেছে। আজ লোকটাকে এভাবে পড়ে থাকতে দেখে নিজের মনেই অনুতাপের পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। ধীর পায়ে এগিয়ে আবরারের হাতটি ধরে নিচে বসে পড়ে। অশ্রুধারা যেন থামতেই চাইছে না। শুধু মনে একটাই বাক্য চলছিল, আবরারকে ভালো করে দেও আল্লাহ, আমি স্ত্রীর সকল দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। দৃশ্যটি কারোর মনে ছুরিঘাত করছিল, সে আর কেউ নয়, সে অয়ন। নিজেকে বুঝো দেওয়ার বাক্যটুকু নেই। প্রাপ্তির দিক থেকে সে কোনো ভুল তো করেনি, তবে কেন মন চাইছে ওকে সেখান থেকে সরিয়ে নিতে। কিন্তু তা সে করতে পারবে না। সত্যিটা জানলে হয়তো প্রাপ্তি এক মুহূর্ত এ বাড়িতে থাকবে না। আজ অলৌকিকতার শেষ নেই, মিনিট 20 পর আবরার অবস্থা স্ট্যাবল হয়। ধীরে ধীরে রেসপন্স করতে লাগে। অয়ন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। প্রায় 1.5 ঘন্টার কষ্ট পেরিয়ে এখন আবরার স্ট্যাবল। শুধু তাই নয়, সে চোখ খুলেছে। তবে কি সে এখনও প্রাপ্তিকে ভালোবাসে? সে কি প্রাপ্তির অস্তিত্বের আভাস পেয়েছিল? বিকেল 4টা। স্টাডি রুমে বসে আছে অয়ন। সকালের ঘটনা এখনো মাথায় ঘুরছে। আবরার 6 মাস পর আজ চোখ খুলেছে। এই দিনটার জন্য অপেক্ষার প্রহর গুনত অয়ন। অথচ আজ যেন কিছুতেই মনকে শান্ত করতে পারছে না। আবরারের অবস্থা ইমপ্রুভ করছে, ডাক্তার বলেছে খুব দ্রুত আবরার ঠিক হয়ে যাবে। খবরটা যতটা খুশির ততটাই ভয়ের। কারণ নিজের মাঝে যে গোপন রহস্য লুকিয়ে রেখেছিল তা সবার সামনে চলে আসবে। অবশ্য তাতে কারোর কোনো ক্ষতি হবে না। এসব ভাবতে ভাবতেই অতীতে পাতাগুলো সামনে ভেসে উঠল অয়নের। আজ থেকে 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে কোমায় চলে যায় আবরার। যদিও অ্যাক্সিডেন্টটা একটা ষড়যন্ত্র ছিল, তবে সেদিনে গাড়ি নিয়ে হাইওয়েতে রাশ ড্রাইভ করার কারণ ছিল আবরারের ভগ্ন হৃদয়। দীর্ঘ 3 বছরের ভালোবাসার মানুষটি তাকে ধোঁকা দিয়েছিল। অনলাইন ভালোবাসা তাকে ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠিয়ে ফেলেছিল। অ্যাক্সিডেন্টের পর শিকদার কোম্পানির প্রেসিডেন্সি বজায় রাখতে বলেছিল। আবরারের কিছু ফিজিক্যাল ড্যামেজ বাদে কিছুই হয়নি। ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। অয়ন তখন আবরারের ভং ধরে সবার সামনে আসে। আর খোঁজ খবর লাগিয়ে জানতে পারে প্রাপ্তি সেই মেয়ে যে আবরারকে কষ্ট দিয়েছিল। প্রথমে বিশ্বাস না করলেও পরে ঠিকই বিশ্বাস করে। প্রাপ্তিকে শাস্তি দেওয়াই অয়নের উদ্দেশ্য। তাই আবরার সেজে প্রাপ্তিকে বিয়ে করে সে। কিন্তু এখন তার কাছে সব ধোঁয়াশা লাগছে। যদিও বিয়েটা তার কাছে কোনো মূল্য নেই, তবুও বুকে চিনচিনে ব্যথাটা রয়ে গেছে। নিজেকে শান্ত করতে না পেরে রান্নাঘরের দিকে পা বাড়ায় অয়ন। রান্নাঘরে আবরারের জন্য স্যুপ বানাচ্ছিল প্রাপ্তি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল দৌড়ে প্রাপ্তিকে জড়িয়ে ধরতে পারলে হয়তো শান্তি লাগত তার। ধীরে ধীরে প্রাপ্তির দিকে এগিয়ে যেতে থাকলে ধীরে ধীরে প্রাপ্তির দিকে এগিয়ে যেতে থাকলে কি মনে করে নিজেই থেমে যায়। মস্তিষ্ক আর মনের যুদ্ধে আহত সৈনিকের ন্যায় ঠায় দাঁড়িয়ে থাকে অয়ন। স্যুপ বানিয়ে পেছনে ফিরতেই খানিকটা ভয় পেয়ে যায় প্রাপ্তি। অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে ভাই নিজের বড় ভাইয়ের জন্য জীবনটাও বাজি ধরতে পারে, অথচ আজ পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়ে আছে যেখানে আবরারের অবস্থা ভালোর দিকে। কিছু লাগবে? প্রাপ্তির কথায় মাথা তুলে বেশ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকে অয়ন। আজ অয়নের চোখে কোনো ক্ষোভ দেখতে পাচ্ছে না প্রাপ্তি, বরং কিছু চাপা কষ্ট বুকের মাঝে আগলে রাখার প্রমাণ দিচ্ছে এই চোখ জোড়া। প্রাপ্তি অয়নের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কিছু লাগবে?
প্রাপ্তির প্রশ্নের উত্তর না দিয়ে আচমকা তাকে জড়িয়ে ধরে অয়ন, যেন ছেড়ে দিল হারিয়ে যাবে। অয়নের পাগলামি আগেও দেখেছে প্রাপ্তি। এই বান্দার কাজের যে কোনো ঠিক ঠিকানা নেই খুব ভালো করেই জানা তার। তাই শান্তভাবেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল সে। অয়ন বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে একটা কথাই বলল, নিজেকে পরাজিত লাগছে, মন আর মস্তিষ্কের যুদ্ধে আমি আজ পরাজিত। বলেই প্রাপ্তিকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রাপ্তি কিছুক্ষণ বোকার মতো অয়নের যাবার দিকে তাকিয়েছিল। এই লোক কখন কি করে, কেন করে তার কোনো ঠিক নেই। ভেবে মাথাটার 12টা বাজবে, এছাড়া লাভের লাভ কিছুই হবে না। প্রাপ্তি স্যুপ নিয়ে আবরারের রুমে প্রবেশ করল। আবরারকে এখন নল দিয়েই খাবার দেয়া হবে, মুখ দিয়ে খেতে সময় লাগবে। এখনও সে কোনো কথা বলেনি, শুধু তাকিয়েই ছিল, তবে রেসপন্স করছে। ঘুমের ঔষধ নিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে তাকে। কি এমন হলো যে এতটা খারাপের দিকে চলে গেল বুঝতে পারছে না প্রাপ্তি। আবরারের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে। খুব শান্ত লাগছে তাকে, মুখের বা পাশটা পুড়ে গেছে অ্যাক্সিডেন্টে। যতদূর শুনেছিল আবরারের 60% শরীর পুড়ে গিয়েছিল। এ যাবৎ 4 বার সার্জারি হয়েছে। এটা প্রাপ্তিকে জানানো যে হয়েছিল তা কিন্তু নয়। এ বাড়ির কাজের লোকদের কানাঘুষাতে সে জানতে পারে। এই জন্য হয়তো বাসর রাতের দিন এত ভয় পেয়েছিল। আবরারের অবস্থা ভালো হলে ইউএসএ এর ক্যালিফোর্নিয়াতে পাঠিয়ে দিবে অয়ন তাকে। প্রাপ্তির এসব কিছুই জানা নেই। জানার সুযোগ সে কখনো পায়নি আর চেষ্টা সে করেনি। আজ নিজেকে বড্ড অপরাধী লাগছে, এই লোকটার দেখভাল তার দায়িত্ব ছিল অথচ সে কিছুই করেনি। এসব ভাবতে ভাবতেই আবরারের পাশে ঠায় বসে থাকে সে। রাত 8টা। স্থান জার্মান ক্লাব, গুলশান। একের পর এক হুইস্কির বোতল শেষ করে যাচ্ছে অয়ন। মনকে শান্ত করাটা দুষ্কর হয়ে পড়েছে। এমনটা হোক, এটা তো এতদিন দোয়া করত, তবে আজ কি হল? নিজের আবেগগুলো কেন আজ বেসামাল হয়ে পড়েছে? তবে কি ভেতরে থাকা বরফ কঠিন হৃদয় উষ্ণতার আভা পেয়েছে? তার কাঠিন্য হৃদয় কি তবে অনুভূতির বীজ রোপিত হয়েছে? লিভারটা তো খেয়ে ফেলবি রে, এভাবে মদ খেলে। আর কত খাবি? পাশে বসতে বসতে সামি বলে ওঠে। সামি অয়নের খুব বিশ্বস্ত বন্ধুদের একজন। অয়নের A to G সব খবর সামির জানা। আজ অয়ন মুখে কিছু না বললেও সামি খুব ভালো করেই জানে অয়নের মন যে খারাপ এবং সে নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলেছে। মদের গ্লাসে চুমুক দিতে দিতে বলে ওঠে, ভাই এখনো ওই মেয়েকে ভালোবাসে? ও তো মানে? ওই মেয়েটা তো আমার। তোর কি বউ? ওটা তো শুধু কাগজের, আর মেয়েটাও জানে সে আবরার ভাইয়ের বউ। আর তুই তো ওকে অন্য একটা কারণে বিয়ে করেছিলি। নাকি এখন তোর লক্ষ্য বদলে দিয়েছিস? নাকি তুই এখনো মেয়েটাকে ভালোবাসিস? কি যা তা বলছিস? আমি কিছুই বলছি না। তোর মনের খবর তো তুই জানবি। আমি তো যা দেখতে পারছি তাই বলছি। তোর আজ খুশি হবার কথা, অথচ তুই আজ মদ খেয়ে নিজের কষ্টটাকে লুকোচ্ছিস। কেন কষ্ট হচ্ছে? এজন্য না যে ভাই যদি জানে তার ভালোবাসাকে তুই বিয়ে করেছিস তখন তোকে ভুল বুঝবে। এজন্য যে তুই যাকে বিয়ে করেছিস সে তোর ভাইয়ের ভালোবাসা। তোর ফালতু কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। তাই হ্যাঁ, আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি, ওর প্রাপ্য শাস্তি তাকে দিতে পারি। তাহলে দে, মানা কে করেছে? ভাই তো। ভাই এখনো অসুস্থ, তার জন্য কোথাও না কোথাও মেয়েটা কিন্তু দায়ী। আর আমাদের হাতে সময় কিন্তু নেই বললেই চলে। দুর্বলতা খুব খারাপ জিনিস, কারোর প্রতি ফুটবল হয়ে গেলে সে লক্ষ্য থেকে নিজেকে সরিয়ে ফেলে। বাকিটা তোর উপর। সামির কথাগুলো যেন অয়নের ঔষধের ন্যায় কাজ করেছে। সত্যিই তো,
তার ভাইয়ের এই অবস্থার জন্য প্রাপ্তি দায়ী। প্রাপ্তি তার প্রাপ্য শাস্তি তো পেতেই হবে। রাত 11টা। আজ কাজের লোকেদের হাতের খাবার প্রাপ্তি খায়নি, নিজেই রান্না করেছে। রান্না শেষে খেয়ে খাবারগুলো গুছাচ্ছিল। হুট করেই অয়নের কথাটা মনে পড়ে, লোকটা সেই বিকেলে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। আচ্ছা, লোকটা খেয়েছে তো? পরমুহূর্তে চিন্তাটা ঝেড়ে ফেলে দিল মাথা থেকে। ওর চিন্তা করার লোকের অভাব নেই। অহেতুক নতুন করে কারোর চিন্তা করা লাগবে না। এই 3 মাসে কম মেয়েকে তো বাড়িতে আনেনি। দেখা যাবে মদ খেয়ে কোনো নারী সঙ্গে লিপ্ত আছে। খাবারগুলো রাখা শেষে রুমের দিকে যেতে লাগলেই কলিং বেলটা বেজে উঠল। দরজাটা খুলতেই দেখে অয়ন অপাশে দাঁড়িয়ে আছে। শার্টের ইন নষ্ট হয়ে আছে, চুল এলোমেলো। আজও ছাইপাশ খেয়েছে, এটা বোঝা খুব কঠিন নয়। ঢুলু ঢুলু চোখে প্রাপ্তির দিকে তাকিয়ে রয়েছে অয়ন। তার কাছে এই মুহূর্তে প্রাপ্তিকে কোনো অপ্সরার থেকে কম মনে হচ্ছে না। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে, পাতলা ঠোঁট জোড়া যেন গোলাপের ভেজা পাপড়ির ন্যায় লাগছে। ফর্সা নাকটায় ঘামের বিন্দুগুলো স্পষ্ট। ওড়না মাজায় বেঁধে রেখেছে। পুরো যেন পাকা গিন্নি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। একবার ইচ্ছে করছিল ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে, কিন্তু নিজেকে আটকে রেখে রুমের দিকে রওনা দিল অয়ন। প্রাপ্তি বিকেল থেকেই অয়নের পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছে। আজ অয়নকে বড্ড অন্যমনস্ক লাগছে প্রাপ্তির। কি এমন হলো তার? বিছানাতে শুয়েও কিছুতেই শান্ত করতে পারছে না নিজেকে। আচ্ছা, এত কেন ভাবছে অয়নের জন্য সে? অয়ন যে কিনা পদে পদে তাকে অপমান করতে পিছ পা হয় না। এসব ভাবতে ভাবতেই হুট করে দরজার খুট খুট শব্দ শুনতে পায় প্রাপ্তি। খুব মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারে তার দরজার লক কেউ খুলছে। প্রাপ্তি বুকে কামড় পড়ে যায়, এই রাতে কে আসবে তার রুমে? খুট করে দরজা খুলে কেউ ভেতরে আসে। প্রাপ্তির পিঠ দরজার দিকে ছিল বলে মানুষটার চেহারা সে বুঝতে পারেনি। ভয়ে চোখ বন্ধ করে ফেলে সে। অচেনা ব্যক্তিটি তখন প্রাপ্তির কাঁধ হাত রাখে। এতদিন যা হচ্ছিল তা প্রাপ্তির কল্পনা কিংবা স্বপ্ন ছিল না। কঠিন বাস্তবতার মুখোমুখি সে। এখন যদি ব্যক্তিটিকে না আটকাতে পারে, তবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অন্ধকার ঘরে কি হতে যাচ্ছে তার আভাস পাওয়া এত কঠিন কিছু না। বিছানার সাইড টেবিলের টেবিল ল্যাম্পের সুইচ প্রাপ্তির হাতের খুব কাছে। লোকটি যখন প্রাপ্তিকে গভীরভাবে স্পর্শ করার কাজে মেতে উঠে তখন এই সুইচটা লাগিয়ে দেয় প্রাপ্তি। দেরি না করে সর্বোচ্চ শক্তি দিয়ে লোকটিকে ধাক্কা মেরে বিছানা থেকে উঠে পড়ে। টেবিল ল্যাম্পের আলোয় যা চোখে পড়ল তাতে খুব বড় ধাক্কা খায় প্রাপ্তি। এত রাতে আমার রুমে কি করছেন আপনি? ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই, মুখোমুখি বসে আছে প্রাপ্তি আর অয়ন। হ্যাঁ, অচেনা ব্যক্তিটি আর কেউ নয়, অয়ন। অয়ন ভেবেছিল প্রতিদিনের মতো ঘুমের ঔষধের ডোজ কাজে দিবে এবং প্রাপ্তি ঘুমের অতল গভীরে থাকবে। কিন্তু আজকে প্রাপ্তি খাবারটা নিজে বানিয়ে খেয়েছে এটা অয়নের জানা ছিল না। লাইটটা জ্বলতেই অয়ন খানিকটা ঘাবড়ে ওঠে। প্রাপ্তি একের পর এক প্রশ্ন ছুড়ে চলছে। অয়ন কোনো কথা না বলে বিছানায় মাথা নিচু করেই বসেছিল। কি হলো? কিছু জিজ্ঞাসা করছি তো নাকি? মুখে কুলু পেটে বসে আছেন কেন? আমি তো সম্পর্কে আপনার ভাবি হই, অন্তত আমার সম্মানের কথাটুকু না ভাবেন, নিজের ভাইয়ের কথাটুকু তো ভাববেন। নাকি সেটা ভাবার প্রয়োজনীয়তা বোধ করেন না? অয়ন শূন্য দৃষ্টিতে প্রাপ্তির দিকে তাকিয়ে আছে। অয়নের শূন্যতা প্রাপ্তিকে ভাবাতে বারংবার বাধ্য করছে। কিন্তু পর মুহূর্তে অগ্নিরূপ ধারণ করে বলতে লাগল, 3 মাস ধরে আপনাকে সহ্য করে যাচ্ছি, মুখ বুঝে আপনার অন্যায়গুলো মেনে নিচ্ছি বলে এটা ভাববেন না যে সামনেও তাই হবে। এমন কিছু করার কথা চিন্তাতেও আনবেন না যা আমার চরিত্রে কালিমা লেপে দেয়। আমি কিন্তু বরদাস্ত করব না। আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবেন এবং এই মুহূর্তে
আপনি নির্লজ্জ জানতাম, কিন্তু এতটা নীচ কল্পনায়ও আসেনি। এতদিন আমার সাথে যা যা হতো তার মানে তা আপনি করতেন। আমি নিজেকে পাগল ভাবতে লেগেছিলাম আপনার জন্য। আমি যে একটা কথাও ভুল বলছি না তা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। কি হলো, মুখে কথা নেই কেন আজ? আপনি আসলে সব লোক দেখানো করেন। এই যে ভাইকে ভালোবাসা, এসব সব নাটক। আপনি আপনার ভাইকে ভালোবাসলে এই রাতের অন্ধকারে আমার রুমে এসে নিজের ভাইয়ের বিশ্বাসকে এভাবে ভাঙ্গতে দিতেন না। প্রাপ্তির কথাগুলো ছুরির মতো অয়নের হৃদয়ে রক্তক্ষরণ করছে। আজ সে কোনো খারাপ মতলবে আসেনি, শুধু প্রাপ্তিকে জড়িয়ে ঘুমোতে চেয়েছিল। তার সে আজ বড্ড উষ্ণতার প্রয়োজন ছিল। প্রাপ্তি এই 3টি মাসে অয়নের নেশা কিংবা অভ্যাস যাই বলা হোক তাতে পরিণত হয়েছিল। রোজ রাতে প্রাপ্তি যখন গভীর ঘুমে মগ্ন থাকত, অয়নের কাছে ডুপ্লিকেট চাবি দিয়ে সে লক খুলে এই রুমে আসত। কখনো তাকে দেখতে তো কখনো তার পাশে ঘুমোতে। এই 2 সপ্তাহ প্রাপ্তির ঘুমের ঔষধের ডোজ বাড়িয়ে দিয়েছিল যাতে প্রাপ্তির অজান্তেই তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে। এতে একদিকে যেমন শিকদার বাড়ির উত্তরাধিকার আসবে, অপরদিকে প্রাপ্তির সম্মানহানির সাথে সাথে সে মানসিকভাবে ভেঙে পড়বে। কিন্তু যতবার প্রাপ্তির কাছে এসেছে ততবার বিবেকের তাড়নায় ব্যর্থ হয়েছে। প্রাপ্তির নিষ্পাপ মুখ যেকোনো বারবার বাধার কারণ হয়ে দাঁড়ায়। আর আজ আবরারের সুস্থতার অগ্রগতি তাকে এই প্ল্যান স্কিপ করতে বাধ্য করেছে। তবু আজ প্রাপ্তির কথাগুলো কাটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করছে। নাক মুখ খিচে বললে লাগলো অয়ন, বড্ড বেশি বুলি ফুটেছে দেখি। জবান তো না যেন কেচির মতো চলছে। এবার হাত চলতে বাধ্য হবে। প্রাপ্তির সাহস আর কথার ভঙ্গিতে তড়িৎ গতিতে রেগে যায় অয়ন। আচমকা খুব কাছে চলে আসে প্রাপ্তির, কোমর চেপে নিজের কাছে টেনে নেয় তাকে। কানের কাছে মুখ নিয়ে বলতে লাগে, চালাও হাত, আমিও দেখি তুমি কতটা সাহসী। অতর্কিত কাছে আসার কারণে প্রাপ্তি যেন জমে যায়, ফ্যালফ্যাল নয়নে অয়নের দিকে তাকিয়ে থাকে শুধু। প্রাপ্তির রেসপন্স না পেয়ে অয়ন পুনরায় বলতে লাগে, কি হলো? সাহস উবে গেল। তোমাদের মতো মেয়েরা টাকার গন্ধে ছেলেদের বিছানায় যেতে দুবার ভাবে না, অথচ এখন সতী সেজে বসে আছো। আমার ভাই শিকদার বাড়ির বড় ছেলে বলেই তুমি যে তাকে বিয়ে করেছ এটা আমার অজানা নয়। তাই চরিত্রে কালিমা লেপে দেয়ার কথাটা তোমার মুখে মানায় না। আরে তোমার চেয়ে সুন্দরী মেয়ে আমাকে পাওয়ার জন্য হাসফাস করে, আর আমি কিনা যাকগে মদের নেশায় ভুলে এ রুমে চলে এসেছি। তোমার মতো নোংরা মস্তিষ্কের কাউকে আমার ঘরে আসতে ঢুকতে দেই না। মনের ঘরে কথা তো অনেক দূরের। আগে একবার বলেছি, তুমি নগ্ন আমার সামনে দাঁড়ালেও আমি ফিরে তাকাবো না। এই নারীর দেহে অয়ন শিকদারের না কোনোদিন মোহ ছিল, না হবেও না। নারীরা পারে শুধু ছলনা করতে, হয় দেহ নিয়ে নয় রূপ দিয়ে। বলেই রুম থেকে গটগট করে বেরিয়ে গেল অয়ন। প্রাপ্তির চোখ থেকে অশ্রুধারা যেন থামতেই চাইছে না। বারবার চোখ মুছছে, লাভ হচ্ছে না। লাল চোখগুলো বড্ড অবুঝ হয়ে পড়েছে। এর আগেও অয়ন তাকে অপমান করেছে, কিন্তু আজ যেন মাত্রা ছাড়িয়ে গেছিল। এই লোকটা কি চায়? কি এমন করেছে সে, বারবার তাকে এভাবে হেনস্থা হতে হয়? অজান্তে আজ পর্যন্ত কাউকে কষ্ট দিয়েছে বলে জানা নেই তার, অথচ বারবার তার অপমানিত হতে হয়। পাশাপাশি দুটো রুমের দেয়ালে হেলান দিয়ে দুটো মানুষের নির্ঘুম রাত্রি যাপন। চোখে ঘুমের রেশটুকু নেই। একজনের চোখের পানি বাঁধ মানছে না, তো আরেকজনের সুপ্ত কষ্টগুলো অ্যালকোহল আর নিকোটিনের আড়ালে মাটি চাপা দিচ্ছে। সকাল 8টা। ডাইনিং টেবিলে মুখোমুখি নারী ও পুরুষ। গতকালের ঘটনার পরে এখন অবধি তারা কেউ কারোর সাথে কথা বলেনি। সকালে আবরারের রুমে একবার ধু দিয়েছিল, লোকমান কাকা জানিয়েছেন উনি ঘুমোচ্ছে। তাই প্রাপ্তি কথা বাড়ায়নি।
ডাইনিং টেবিলে আসতে না আসতেই অয়নের সাথে দেখা। মুখ খিচিয়ে নাস্তা করতে বসে প্রাপ্তি। অয়নের চোখের নিচের কালি আর লাল চোখ দুইটি নির্ঘুম রাত কাটানোর প্রমাণ দিচ্ছে। নাস্তা করার মাঝখানে অয়নের ফোন বেজে ওঠে। নামটি দেখে মেজাজ বিগড়ে যায় অয়নের। না চাওয়া সত্ত্বেও ফোন রিসিভ করে সে। অপাশ থেকে কিছু বলতেই চোখ মুখ শক্ত হয়ে যায় তার। ফোন রাখার পর প্রাপ্তিকে বলে উঠে, তুমি কাল থেকে ভার্সিটি যাওয়া শুরু করবে তুমি। আমি? হ্যাঁ, কেন কোনো অসুবিধা? না, তা নয়, কিন্তু আমি পড়াশোনা ছেড়েছি বছর হবে। ইন্টারের পর আর সুযোগ হয়ে ওঠেনি। সেটা সমস্যা নেই, আমি দেখে নিব। ভাইয়ের বউ মূর্খ হলে তো সমস্যা। আর দাদিমা চাচ্ছিলেন তোমার নামে কিছু শেয়ার লিখে দিবেন। দাদিমা? আমাদের যিনি পেলেছেন তিনি একেবারেই চান না ভাইয়ের পজিশন অন্য কারোর হাতে যাক। আমি কালকে এইটার ব্যবস্থা করে দিব। রেডি হয়ে থাকা হয় যাতে। ঠিক আছে। তোমার কাকা বেশ কিছুদিন ধরে তোমাকে দেখতে চাইছিলেন। আমার মনে হয় তোমার যাওয়া উচিত। চাচাবাড়ির কথা শুনে ভয় জর্জর হয়ে ওঠে। প্রাপ্তির এবছর 20 বছর হতে চলেছে। প্রাপ্তির বাবা সোলেমান শেখ ছিলেন খুব নামকরা ব্যবসায়ীদের একজন। শেখ মার্কেন্টাইল এন্ড কো এর তখন রমরমা অবস্থা। একদিন স্ত্রী মেয়েকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। হাইওয়েতে আচমকা একটা ট্রাক সামনে চলে আসে। ব্রেক তৎক্ষণাৎ কাজ না করাই গাড়িটিকে পিছে ফেলে ট্রাক। শেখ সাহেব এবং তার স্ত্রী জায়গায় মারা যান। অবস্থার প্রতিকূলতার কারণে আগেই সোমা শেখ প্রাপ্তিকে গাড়ি থেকে বাইরে বের করে দেন, যার ফলে আজ প্রাপ্তি জীবিত। সোলেমান শেখের মৃত্যুর পর তার ছোট ভাই খোকন শেখ তার কিছু সম্পত্তি নিজের নামে করিয়ে নেন। কিন্তু ঝামেলা বাধে অন্যখানে। সোলেমান শেখ তার অবর্তমানে সব সম্পত্তি প্রাপ্তির নামে দিয়ে যান এবং প্রাপ্তি 20 বছর হলেই এই এসেটগুলো তার নামে ট্রান্সফার হবে। এই কারণগুলোর কারণে বাধ্য হয়ে প্রাপ্তির দেখভাল খোকন শেখ করেন। কিন্তু ব্যবসা কিছুতেই অনুকূলে আনতে পারেন না। অসৎ উপায়ে কোনো কিছুতে বরকত হয় না। শেষমেশ বাধ্য হয়ে তিনি আবরার শিকদারের বিয়ে দিতে রাজি হন টাকার লোভে। প্রাপ্তির ভালো করেই জানা কেন তার চাচা তাকে দেখতে চাইছেন, যাতে ছলে বলে বাকি সম্পত্তি হাতিয়ে নিতে পারেন। আমি ও বাড়িতে যাব না। কেন? তোমার চাচা তো তোমাকে মেয়ের মতন ভালোবাসেন। তো যেতে না চাওয়ার কারণ কি? আমি যাব না ব্যাস। অহেতুক জোর কেন করছেন? বলেই উঠে চলে যায় প্রাপ্তি। অয়নের খটকা লাগে কিন্তু কিছু বলেনি। অয়ন নাস্তা করে আবরারের রুমে যায়। আবরার তখন চোখ মেলে শুয়ে আছে। অয়ন আবরারের পাশের চেয়ারটা টেনে সেখানে বসে। আবরারের ক্যানোলা লাগানো হাতটা আলতো করে নিজের হাতে নিয়ে বলে, ভাই, তুই ওই মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না? তাই তো আমার এত ডাকেও তুই সাড়া দিসনি, অথচ ওর কাছে আসাতেই তুই রেসপন্স করতে লাগলি। ভাই, আমাকে ক্ষমা করে দিস। একটা ভুল করে ফেলেছি আমি। তবে ভুলটা আদৌ ভুল কিনা সেটা জানি না। তুই তাড়াতাড়ি সুস্থ হ। অনেক হিসাব মিলার বাকি। এই সময় অয়নের ফোনে কল আসে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকালে দেখতে পায় অয়নের অ্যাসিস্ট্যান্ট রিয়াদ ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই বলে উঠে, স্যার, একটা নিউজ ছিল। হুম, বলো, কি নিউজ? স্যার, আবির স্যার বোর্ড অফ ডিরেক্টরদের হাত করতে শুরু করেছেন, তাড়াতাড়ি কিছু না করলে সমস্যা হবে। আর ছোট ম্যাডামের ব্যাপারে কিছু বলার ছিল। ছোট ম্যাডামের ব্যাপারে কিছু বলার ছিল। ছোট ম্যাডামের আইডিটা আবার অ্যাক্টিভেট করা হয়েছে এবং আগের মতোই ছেলেদের সাথে ফ্লার্ট করা হচ্ছে। তুমি কিভাবে জানলে? স্যার, বিগত 1 সপ্তাহে আমার সাথে প্রায় দিনে 5 থেকে 6 ঘন্টা চ্যাট হয়েছে। আচ্ছা, আমি রাখছি।
রিয়াদের ফোন রাখার পর থেকেই বিষয়টা অয়নকে প্রচণ্ড ভাবাতে থাকে। এই এক সপ্তাহ প্রাপ্তির উপর তার কড়া নজর ছিল। এমনকি প্রাপ্তির নিজস্ব কোনো হ্যান্ডসেট বা ল্যাপটপও নেই। তাহলে আইডি অন হওয়ার প্রশ্নই উঠে না। কিছু একটা ভেবে আবার ফোনটা হাতে নেয় অয়ন। ফেসবুকে সার্চ করে প্রাপ্তি শেখ আইডিটি পেয়েও যায়। রিয়াদ মিথ্যে বলেনি। আইডিটি সবকিছু লক করা। সুতরাং ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট না করলে কিছুই বোঝা যাবে না। কিছু একটা ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো অয়ন। এখন শুধু সময়ের অপেক্ষা। হাতে নাতে প্রমাণ পেলে জ্যান্ত কবর দিতেও পিছপা হবে না অয়ন, কিন্তু কেন জানে মন বলছে প্রাপ্তি হয়তো নির্দোষ। আচ্ছা, এমন কি হতে পারে না যে প্রাপ্তির আইডি অন্য কেউ চালায়? হতেই পারে। কিন্তু সেটা হয়ে থাকলে কে সে যে প্রাপ্তির আইডি দিয়ে ছেলেদের প্রেমের জালে জড়িয়ে হৃদয় ভাঙার মতো অপরাধ করে? আর এতদিন প্রাপ্তিকে বিনা অপরাধের শাস্তি কি তবে অয়ন দিচ্ছিল? না, আর ভাবতে পারছি না। ভাবতে কষ্ট হচ্ছে। সন্ধ্যা 7টা। প্রাপ্তির ভর্তির সকল কাজ করে মাত্র হাত পা ঝাড়া দিল অয়ন। আজ একই সাথে অনেক কাজ হয়েছে, একটু চা খেতে পারলে মন্দ হতো না। লোকমান কাকাকে খিবর দিতেই যাচ্ছিল, অমনি দৌড়াতে দৌড়াতে লোকমান কাকা স্টাডিতে প্রবেশ করল। কি হয়েছে? তুমি হাঁফাচ্ছ কেন? বড় বাবা, ববর বাবা। কি হয়েছে ভাইয়ের? লোকমান কাকার মুখে আবরারের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় অয়ন। লোকমান কাকা খানিকক্ষণ দম নিয়ে বলতে লাগে, বড় বাবা কথা বলছে। কি? সত্যি? হ্যাঁ, অয়ন বাবা। আমি নিজের কানে শুনেছি। আপনি ডাক্তার কল করুন, আমি দেখছি। বলেই আবরারের ঘরে ছুট লাগায় অয়ন। অয়নের যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যি আবরার কথা বলছে। আবরারের ঘরে প্রবেশ করতেই অয়ন খেয়াল করল আবরার বিছানায় শুয়ে হাত ইশারা করছে। ধীর পায়ে কাছে যেতেই মৃদু স্বরে বলে উঠে, অয়ন। আজ 6 মাস পর আবরারের মুখে নিজের নাম শুনে অয়ন নিজেকে আর ধরে রাখতে পারেনি। এই একটাই তো ভাই তার, সে একই সাথে তার বাবা এবং মা। নিজেকে সামলিয়ে আবরারের পাশে বসল সে। আবরার শুধু মুচকি হেসে অয়নের দিকে তাকিয়ে রয়েছে। অয়নের চোখ ছলছল করছে। এখনই যেন অশ্রুধারা চোখগুলোকে মুক্ত করে ঝরে পড়বে। নিজেকে সামলিয়ে বলে উঠল, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার থেকে সুখী বোধহয় কেউ নেই। এখন ফাইনালি আমি রিলিফ পাবো ভাই। রাত 10টা। অয়ন আবরারের রুম থেকে বের হয়েছে। ডাক্তার বলেছে আবরারের ঔষধ কাজ করছে, কিন্তু একটা ছোট অপারেশন করতে হবে, তাহলে আগের মতো কথা বলতে পারবে। আবরার শুধু অয়নের নাম উচ্চারণ করার পর আর কোনো কথাই বলেনি। তবে এখন সে তার হাত পা হালকা নড়াতে পারছে। অয়ন চাচ্ছে আবরারকে এখনই ইউএসএ পাঠিয়ে দিতে। তাহলে হয়তো আরও ইমপ্রুভ করবে আবরার। ফোনে নোটিফিকেশনের আওয়াজ কানে আসতেই ফোনটা হাতে নিল অয়ন। নোটিফিকেশনটা দেখে মুচকি হেসে প্রাপ্তির রুমের দিকে রওনা দিল অয়ন। রুমে নক করার প্রায় 10 মিনিট পর প্রাপ্তি দরজা খুলল। এত রাতে অয়নকে নিজের সামনে দেখে খানিকটা ঘাবড়ে যায় প্রাপ্তি। কাল রাতে যা হয়েছে তারপরে অয়নের সাথে জরুরি কোনো ব্যাপার বাদে কথা হয়নি। আমতা আমতা করে বলে উঠে, এত রাতে? ভেতরে আসতে পারি? কেন? কিছু কথা ছিল। ভয় নেই, কিছু করব না। আচ্ছা, আসুন। কিছু ফর্ম এনেছি, নাম পূরণ করা লাগবে। কালকে ভর্তি। আর একটা কথা, তুমি নাকি আঁকাউকি ভালো করো, তাই ফাইন আর্টসের ফর্ম তুলেছি। তোমার ভালো না লাগলে অন্য কিছু চুজ করতে পারো। প্রাপ্তির ছোটবেলা থেকেই আর্ট খুব ভালো লাগে, শুধু তাই নয়, রুমে সারাদিন বসে বসে কিছু না কিছু আঁকাউকি করতে থাকে। অয়ন এই 3 মাসে বেশ কয়েকবার তা লক্ষ্য করেছে।
প্রাপ্তি অবাক নয়নে তাকিয়ে আছে অয়নের দিকে। এই লোকের তার পছন্দ অপছন্দ জানার কথা না, তাহলে কিভাবে জেনেছে? আপনি কিভাবে জানলেন? আমি আঁকাউকি ভালোবাসি। ইচ্ছে থাকলে সব জানা যায়। আচ্ছা, তোমার মোবাইল নেই তাই না? আমার তো কারোর সাথে যোগাযোগের প্রয়োজন হয় না, তাই আমি মোবাইল রাখি না কাছে। একটা ছিল, হারিয়ে গেছে। আচ্ছা, আমি কাল তোমাকে মোবাইল কিনে দিব। লাগবে না, আমার জন্য অহেতুক। এখন তো আর বাসায় থাকা হবে না, তাই বলছিলাম। এতে আমারও টেনশন কম হবে। আচ্ছা, আবরার কেমন আছেন? ভাইকে আমি কিছুদিনের জন্য ইউএসএ পাঠিয়ে দিব। ওমা, কেন? ভাইয়ের কিছু অপারেশন করা লাগবে। ওখানে একা? সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি ম্যানেজ করে নিয়েছি। সামি আমার বন্ধুও যাচ্ছে। আচ্ছা, একটা কথা ছিল। জি বলেন। কোনো সময় যদি জানতে পারো তোমার সাথে কেউ খুব বড় অন্যায় করেছে, ধোঁকাবাজি করেছে, তুমি তাকে ক্ষমা করবে তো? জি। হঠাৎ এই কথা? এমনি জানতে ইচ্ছে হলো, করবে ক্ষমা? আমি ক্ষমা করার কেউ না, আর সত্যি বলতে এখন আর কিছু যায় আসে না। জীবনে কম ছলনার শিকার তো হইনি। আমি এ ফর্ম পূরণ করে রাখব। আপনি আসতে পারেন। অয়ন কথা বাড়াল না, আজ নিজের ভুলের কারণে নিজেকেই পশ্চাতে হচ্ছে। নিজের রুমে এসে গায়েলিয়ে দিল সে। ফোনটা অন করে ফেসবুকে লগ ইন করতেই মেসেজগুলো চোখে পড়ল। এর মধ্যে প্রাপ্তি শেখের মেসেজও চোখে পড়ল। মেসেজটা চোখে পড়তেই চোখ কুঁচকে ফেলল অয়ন। সারারাত বেশ চ্যাট করে ফজরের দিকে ঘুমাতে যায় অয়ন। 1 সপ্তাহ পর আজ প্রাপ্তির প্রথম ক্লাস। এতদিন পর পড়াশোনা করতে যাচ্ছে, খুশি যেন ধরছে না। এই সপ্তাহ অয়নের অন্যরকম রূপ চোখে পড়েছে। শান্ত, ভদ্র এমন অয়ন কল্পনার বাহিরে। সকালে নাস্তার টেবিলে বসে এ কথাই ভাবছিল। অয়নের তুড়িতে বাস্তবে ফিরে প্রাপ্তি। সামনে তাকাতেই দেখে সাদা শার্ট, নীল জিন্স পরে দাঁড়িয়ে রয়েছে সে। চুলগুলো কপালে পড়ে রয়েছে। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি যেন আরও আকর্ষণীয় করে তুলেছে তাকে। কি ভাবছ? আপনি কোথাও বের হবেন? তোমাকে পৌঁছে দিব। খাচ্ছ না কেন? ও তাহলে গেটেই নামিয়ে দিন। নয়তো? নয়তো কি? গেটে নামাবই বা কেন? তোমাকে ক্লাসে দিয়ে আসব। কি দরকার বলুন? তুমি খাও, এসব নিয়ে তোমার ভাবা লাগবে না। প্রাপ্তি আর কথা বাড়াল না। এই লোকের সামনে কথা বলা আর উলো বনে মুক্ত ছড়ানো এক। খাওয়া দাওয়া শেষে কলেজের দিকে রওনা দিল তারা। দুপুর 2টা। ক্যাফের একটি চেয়ারে বসে আসে অয়ন। অপেক্ষা প্রাপ্তির শেখের আগমনের। ফেসবুকের প্রাপ্তি শেখ 1 ঘন্টা যাবৎ বসে আছে, কিন্তু এখনো আসেনি। অয়নের ধৈর্যের বাঁধ যেন ভাঙ্গতে লাগল। ব্যক্তিটি আসবে না বোঝা যাচ্ছে। এখন আইপি অ্যাড্রেস ট্র্যাক করা ছাড়া উপায় নেই। অয়নের বুঝতে বাকি নেই যে আবরারের সাথে ধাপ্পাবাজি করা মানুষটি আর যে হোক প্রাপ্তি নয়। প্রাপ্তির ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে 24 ঘন্টা অবসার্ভ করেছে অয়ন। যখন প্রাপ্তি শেখ আইডিটির সাথে চ্যাট করত তখন প্রাপ্তি ঘরে হয় ঘুমাতো, নয় কোনো কাজ করত। অয়নের সব বিষয়ে খোঁজ নিতেও ভুল হয়েছে। তা না হলে হয়তো আজ প্রাপ্তির চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পেত না। চেয়ার থেকে উঠতেই যাবে তখন একজন রমণী তার সামনে এসে দাঁড়াল। রমণীটিকে দেখে যেন মাটি থেকে জমি খসে গেছে। রমণীটি আর কেউ নয়। চলবে।